স্বাস্থ্য অধিদপ্তরের আইসিইউর হিসেবের সঙ্গে মিল নেই বাস্তবতার। চিকিৎসার জন্য বেড়ে চলেছে হাহাকার। এখানে অক্সিজেন পাচ্ছি না, এখানে অ্যাম্বুলেন্স পাচ্ছি না। এদিকে গেলে বলো, ওদিকে যাও, ওদিকে গেলে বলো, ওদিকে যাও। আমরা সাধারণ মানুষ কোথায় গেলে রিক্সা পাবো আমরা নিজেরা জানি না। কি করোনায় মরবো না বাসায় মরবো না মেডিকেল আসি মরবো। আমি কোভিড রোগী, আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারছি না, অথবা আমি আইসোলেশন সেন্টারে থাকলাম। আমার যখন হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে জীবন বাঁচানোর জন্য, সেটা সব রোগীরা পাচ্ছে না। করোনায় আরও 34 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে শনাক্ত সর্বোচ্চ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশুদের ঝুঁকিতে ফেলে রাজধানীতে বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণীর ভর্তি কার্যক্রম। মার্চ পর্যন্ত বাড়তে পারে শিক্ষাবর্ষ। এইচএসসিতে পরীক্ষা কমানোর ভাবনা। রেড জোন নিয়ে সিদ্ধান্তহীনতার সমালোচনায় ঢাকা উত্তরের মেয়র। জোনিং চলমান প্রক্রিয়া দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ওয়ারিতে পরীক্ষামূলক লকডাউনের চিঠি মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি 5 জন কর্মীর 1 জন করোনা আক্রান্ত। সংস্পর্শে আসারা আইসোলেশনে। সংক্রমণের হার অস্বাভাবিক বলছেন জনপ্রশাসন সচিব। চাকরি বাঁচানোর জন্য সার্টিফিকেট নিতে আসছেন না করোনা থেকে বাঁচার জন্য আসছেন? মুখের কথাই তার অফিসে বোঝে না। গাজীপুরে করোনার ভয় ছাপিয়ে যাচ্ছে চাকরি হারানোর শঙ্কা। নেগেটিভ সনদের জন্য ঘুরছেন পোশাক শ্রমিকেরা। নমুনা দিতেও চরম ভোগান্তি। এবং জেকেজির তিতুমির কলেজের কোভিড পরীক্ষার বুথে চলত অসামাজিক কার্যক্রম। বাধা দিলেই হামলা। গ্রেফতার আরিফুলের রিমান্ডেও ভাঙচুর অসদাচরণের অভিযোগ। শুরুতেই রাজধানীতে শিশুদের কোভিড সংক্রমণের ঝুঁকিতে ফেলার খবর। স্বাস্থ্যবিধি মানতে যেখানে বড়রাই হিমশিম খাচ্ছেন, সেখানে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আরও বেশি। সে কথা ভেবেই পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তার তোয়াক্কা না করেই শিশুদের স্কুলে ডেকে এনে ভর্তি কার্যক্রম চালিয়েছে সাউথ পয়েন্ট নামে একটি বেসরকারি স্কুল। প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলে সকাল থেকে। মার্জিয়া মোমোর রিপোর্ট। গেটে কড়া পাহারা, লুকোচুরির মধ্যেই ক্যামেরায় ধরা পড়ে যায় শিক্ষার্থী সহ অভিভাবকদের আনাগোনা। জানা যায় নিয়ম ভেঙে শিক্ষার্থীদের স্কুলে ডেকে এনে চলছে ভর্তি পরীক্ষা। অভিভাবকরা জানালেন অনলাইনে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকলেও তাদের স্কুলে আসতে বলে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষা দিয়েছো? কি বলেছে? আমাকে একটা শীটে লিখতে দিয়েছিল খালি যে আমি নার্সারির জন্য ভর্তি করার জন্য নিয়ে এসেছি আর কি। স্কুল থেকে বলা হয়েছিল যে অনলাইনে দিবেন না এসে দিবেন। আমার বাচ্চার স্কুল খুব দেখতে চেয়েছিল, বিধায় আমি আসছি। এটা যদি স্কুলের পক্ষ থেকে হয়ে থাকে সেটা তো আসলে কন্ট্রাডিক্টরি। স্কুল আমাদেরকে বলেছে যে না, এটা হবে না। অ্যাডমিট কার্ড তো দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড তো সবাইকে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড তো যে কেউ নিতে পারে, গার্ডিয়ান এসে নিয়ে গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক বললেন, নির্দেশনা অমান্যকারী স্কুলের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সরকারের নির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আছে যে ফেস টু ফেস ক্লাস বা কোন রকমের কর্মকাণ্ড আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হবে না। সেই ক্ষেত্রে এই আদেশ যদি কেউ অমান্য করে, শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে নিয়ে আসে, যদি আমরা প্রমাণ পাই, তাহলে অবশ্যই বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে 6 আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে চলতি শিক্ষাবর্ষ। পরের শিক্ষাবর্ষ কমিয়ে 9 মাস করার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আমাদের শিক্ষাবর্ষ কি আমরা এই জানুয়ারি ডিসেম্বরের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, নাকি আমরা আগামী বছরেরও প্রথম 2-1 মাস 3 মাস আমরা এই শিক্ষাবর্ষের অন্তর্ভুক্ত করে ফেলবো এবং এর পরের শিক্ষাবর্ষটি তাহলে হয়তো 9 মাসে হয়ে যাবে, তেমন ভাববো কিনা? আমরা কিন্তু ভাবছি। অনুরোধ করব, ফি এটিকে
কিস্তিতে হোক বা কিছুদিন বাদ দিয়ে পরে নেওয়া হোক, সেটি যদি করতে পারেন সবচেয়ে ভালো। না হলেও এখন কতটা ছাড় দেওয়া যায় সেটা আপনারা চেষ্টা করবেন। উভয় পক্ষ থেকেই আসলে কিছু ছাড় দিতে হবে। এবারে আইসিইউ সংকট প্রসঙ্গ। স্বাস্থ্য অধিদপ্তরের আইসিইউর হিসেবের সঙ্গে মিল নেই বাস্তবতার। বন্দরনগরীতে ৭,৫০০ করোনা আক্রান্তের জন্য শয্যা আছে মাত্র ২৪টি। চিকিৎসার জন্য সাধারণ রোগীদের হাহাকার বেড়েই চলেছে। চরম অব্যবস্থাপনার চিত্র চোখে পড়ছে প্রতিদিনই। সাক্ষর চিত্র ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাবার কোলে মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া প্রিমেচিউর শিশু আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্লিনিক থেকে ছুটে এসেছেন চট্টগ্রাম মেডিকেলে। এই পরিবারগুলোর মতোই বন্দরনগরীর লাখো বাসিন্দা সুচিকিৎসার জন্য হাহাকার করছেন। দৌড়াদৌড়ি করতে হচ্ছে যে আর কি, এখানে অক্সিজেন পাচ্ছি না, এখানে অ্যাম্বুলেন্স পাচ্ছি না, এখানে ভালো ট্রিটমেন্ট নাই, ওইখানে ডাক্তার দেখতেছে না। বলছিল 2 মাস পরে আসতে, আসার পরে এখন ওনারা দেখি বলতেছে এখন অপারেশন করা যাবে না, মহামারী শেষ হলে পরে অপারেশন করতে হবে। আমরা সাধারণ মানুষ কোথায় গেলে রিক্সা পাবো আমরা নিজেরা জানি না। কি করোনায় মরবা না বাসায় মরবা না মেডিকেল আসি মরবা। 3.5 বছরের আলিফ টেবিল থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে সে ভোরে। সন্তানকে কাঁধে নিয়ে হাসপাতালের এই মাথা থেকে ও মাথায় অসহায়ের মতো ঘুরছেন বাবা। ওখানে কোনো উঠতে পারছে না, ওইদিকে গেলে বলো ওইদিকে যাও, ওইদিকে গেলে বলো ওইদিকে যাও, মানে এরকম করে এক ঘন্টা ঘুরতেছি। সাধারণ রোগীদের যখন এহাল, তখন করোনা আক্রান্তদের অবস্থা খুব একটা ভালো নয়। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা প্রায় 7,800। এর মধ্যে মৃত্যু হয়েছে 165 জনের। বেশিরভাগই প্রাণ হারিয়েছেন অক্সিজেন এবং আইসিইউ সংকটে। এ পর্যন্ত জেনারেল হাসপাতালে 10, চট্টগ্রাম মেডিকেলে 8 এবং মা ও শিশু হাসপাতালে 6 আইসিইউ শয্যায় নগরবাসীর একমাত্র সম্বল। হাহাকার মানে কি, আমি কোভিড রোগী, আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারছি না, অথবা আমি আইসোলেশন সেন্টারে থাকলাম, আমার যখন হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে জীবন বাঁচানোর জন্য, সেটা সব রোগীরা পাচ্ছে না বা ব্যাপক রোগীরাই পাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে না আসার কারণে এবং তারা আইসিইউ কিছুটা বন্ধ, কিছুটা লুকোচুরি, কিছুটা কালামাছি খেলার কারণে ওই বেসরকারি ব্যবস্থাপনার কোনো হাসপাতালে আইসিইউ শয্যা সক্রিয় না থাকায় এই সংকট প্রকট হয়েছে। প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এখন নগরীর 28টি ক্লিনিকে আরও অন্তত 200 আইসিইউ শয্যা রয়েছে, কিন্তু সেই সুবিধা পাচ্ছে না কোভিড রোগীরা। 70 লাখ নগরবাসীর পাশাপাশি আশপাশের জেলা এবং উপজেলা থেকে আরও অন্তত 1.5 কোটি মানুষ চিকিৎসা নিতে আসে এই নগরীতে। কিন্তু করোনা রোগীদের জন্য শয্যা রয়েছে মাত্র 600 আর আইসিইউ 24, যা প্রয়োজনের তুলনায় 1% কম। আর এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই নগরবাসীর পাশাপাশি আশপাশের জেলা এবং উপজেলার সাধারণ মানুষদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজধানীতে 83টি আইসিইউ শয্যা খালি পড়ে আছে বলা হলেও সরেজমিনে দেখা গেছে এ সংখ্যা 6-এর বেশি নয়। আর 16টি কোভিড হাসপাতালে 180টি শয্যার হিসেবেও রয়েছে গরমিল। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। শ্বাস-প্রশ্বাসের অবস্থা ছিল, আইসিইউ দরকার ছিল, কিন্তু আইসিইউটা এরকম একটা পরিস্থিতি, কারো পেশেন্ট নামায় তো আর আরেকজনকে উঠানো যায় না। বাবাকে হারিয়ে সন্তানের ক্ষোভ নেই, আছে আক্ষেপ, যার নাম আইসিইউ। করোনার সঙ্গে লড়তে থাকা আরেক পিতার সন্তানেরও হাহাকার একই জায়গায় ঠেকেছে। এখানে আইসিইউর যে বেড, সেখানে ওয়েটিং এ আছি। ডক্টর বলল যে এখানে তো ওয়েটিং লিস্টে আছেন, একটু বাইরে চেষ্টা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে না এই বাস্তবতার। তথ্য বলছে কুয়েত মৈত্রী হাসপাতালে 26টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে 9টি। সরেজমিনে দেখা গেল 15টি শয্যার একটিও খালি নেই। রানিং চালু মানে রেডি আছে, কিন্তু ওই যে এটার জন্য তো অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ওটা আমরা চাইছিলাম, কিন্তু এত অ্যানেস্থেসিওলজিস্ট তো বাংলাদেশেও শর্ট। এই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালেরও। 10টি আইসিইউ বেডের সবকটাতেই রোগী, তবে অধিদপ্তর বলছে শয্যা রয়েছে 27টি। ফাংশনাল 10টা আর আরো 17টা হচ্ছে চলমান আন্ডার প্রসেস। ঢাকা মেডিকেলের তথ্যে আরও গোলমেলে। কাগজে কলমে 48টি আইসিইউ শয্যা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের হিসেব 14টি, 24টি এসডিও বেড যোগ করেও সেই হিসাব মেলানো যাবে না। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে রিসোর্সটা ছিল সেগুলোকে ট্রান্সফর্ম করে আমরা একটা 14 বেডের 14 শয্যার একটা আইসিইউ ওখানে ডেভেলপ করেছি। ওই ভবনে আমাদের পোস্ট সিসিইউ যেটা ছিল 24 অনেক বড়, সেখানে আমরা 24 বেডস আমরা
এইচডিইউ তৈরি করেছে। অধিদপ্তরের হিসেবে রাজধানীতে করোনার জন্য আইসিইউ শয্যা আছে 180টি, যদিও বাস্তবে সেই সংখ্যা 123টি। অধিদপ্তর বলছে বাকিগুলো শতভাগ প্রস্তুত করে শিগগিরই চালু করা হবে। আমরা তো বলছি টোটাল বেডের সংখ্যা, টোটাল বেড কতগুলো আছে আর কতগুলো আইসিইউ আছে সেটা সংখ্যাই তো বলা হয়েছে। আমাদের সার্ভিস তো দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো এটা মানে এগুলো কতদিনের মধ্যে আপনারা এই বাকিগুলো যেগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে রোগীর জন্য বরাদ্দ আইসিইউর শয্যার সংখ্যা 240টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে আরও 34 জন মারা গেলেন কোভিড-19-এ। এ নিয়ে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1695 জনে। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার কিছুটা স্থিতিশীল থাকলেও 24 ঘন্টায় শনাক্তের হার রেকর্ড 23.12%। পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও শনিবার সবগুলো ল্যাবের ফল জানানো হয়নি বুলেটিনে। দেশে করোনার সংক্রমণের ব্যাপকতা স্থিতিশীল রয়েছে সপ্তাহখানেক ধরেই। গড়ে প্রতিদিন 15,000 নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 3.5 থেকে 4,000-এর মধ্যেই থাকছে। শনিবার করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় বেড়েছে পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 3,504 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.12%। মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 54,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.54%। সবশেষ মারা যাওয়া 34 জনের মধ্যে 32 জনই পুরুষ, আর মৃতদের 13 জনের বয়সী 61 থেকে 70 বছরের মধ্যে। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রামে 10 জন, খুলনা 1 জন, রাজশাহী এবং সিলেটে 4 জন করে এবং রংপুরে 2 জন। দেশে এখন করোনা পরীক্ষাগারের সংখ্যা 67টি হলেও শনিবার 9টি ল্যাব কেন তাদের নমুনা পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়নি তার কারণ স্পষ্ট করা হয়নি স্বাস্থ্য বুলেটিনে। 67টি পরীক্ষাগার হলো, তবে আজকে আমাদের হাতে 58টি পরীক্ষাগারের ফলাফল এসেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিজন করোনা রোগী থেকে কতজনে করোনা সংক্রমিত হচ্ছে তা হিসাব করেছে। তাতে দেখা গেছে যে করোনা সংক্রমণের হার বা ইফেক্টিভ রিপ্রোডাকশন রেট 1.5%। এই হার একের উপরে ওঠা মানেই বিপজ্জনক। সেই হিসাবে বাংলাদেশ সংক্রমণের বিপজ্জনক পর্যায়ে অতিক্রম করছে। আজকের বিশ্লেষণে তুলে ধরব করোনা পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,157 জনের, যাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে 3,504 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন। এ নাগাদ মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,695 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,185 জন। এ নাগাদ সুস্থ হলেন 54,318 জন রোগী। যাব শেষ 7 দিনের শনাক্তের চিত্রে। গেল 7 দিনে তুলনায় আজকে শনাক্তের হারটা সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি 23.12%। গেল সপ্তাহের মধ্যে সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে 25 জুন। এদিন শনাক্ত হয়েছে 3,946 জন রোগী এবং শনাক্তের হারটা 20 থেকে 23% মধ্যেই ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে 27 জন আজকে শনাক্ত হয়েছে 3,500-এর মতো রোগী। দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি দেখছি যে আয়তনে এবং জনসংখ্যায় বেশি দেশগুলোর সংক্রমণের হার বা সংক্রমণের চিত্র এবং মৃতের চিত্র বেশি। সব থেকে বেশি রোগী রয়েছে ভারতে। রোগীর সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে ভারতে। মৃতের সংখ্যা 15,700। এরপরই রয়েছে পাকিস্তান, এখানে রোগী প্রায় 2 লাখের কাছাকাছি এবং আমরা মৃতের সংখ্যাটা দেখছি 4,035 জন। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রোগীর সংখ্যা 1,33,978 জন এবং মৃতের সংখ্যাটা 1,695 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক এবং কারিগরি দল প্রতিনিয়তই করোনার প্রক্ষেপণ এবং পূর্বাভাস করছেন। তাতে তারা বলেছেন এখন করোনার পিক টাইম চলছে, তবে সঠিকভাবে এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি যদি মানা যায় তাহলে তারা বলছে যে সেপ্টেম্বরের শুরু থেকেই কমে আসতে পারে করোনা সংক্রমণ। এলাকা ভিত্তিক লকডাউন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তহীনতার সমালোচনা করলেন ঢাকা উত্তরের মেয়র। দেরি না করে দ্রুত সুষ্ঠু নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে জোন ভাগকে চলমান প্রক্রিয়া বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে
ওয়ারিতে লকডাউন বাস্তবায়নের চিঠি এখন মন্ত্রণালয়ে। রেড জোন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তহীনতা বাড়াচ্ছে ধোঁয়াশা। 2 সপ্তাহ আগে রাজধানীতে 45টি রেড জোন চিহ্নিত করা হয়, কিন্তু সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত বা ম্যাপিং এর বেড়াজালেই আটকে থাকে আগের পদক্ষেপ। এবার সেখান থেকেও সরে এসেছে অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে জোনিং কোনো স্থায়ী বিষয় নয়, চলমান প্রক্রিয়া। সেই সঙ্গে ওয়ারিতে নির্ধারিত এলাকা চিহ্নিত করে পরীক্ষামূলক লকডাউনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা জানানো হয়। জোনিং পদ্ধতি স্থায়ী কোনো বিষয় নয়, কাজেই স্থায়ীভাবে কোনো অঞ্চল বা এলাকাকে রেড জোন ঘোষণা বা বাতিল করা হয় নাই। পরামর্শ কমিটির গাইডলাইন অনুসারে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী নির্দেশনা না পাওয়ার বিষয়ে প্রশ্ন তুলে ঢাকা উত্তর সিটির মেয়র বললেন, সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত হলেই লকডাউন বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখন ম্যাপিংটা করলো তখন ওনারা কেন এটা চিন্তা করে নাই? যত তাড়াতাড়ি সম্ভব হোক কালক্ষেপ না করে আমাদের সাথে আপনারা বসে আমাদেরকে ম্যাপিংগুলো নিয়ে আলাপ করেন, কোন এলাকাটাতে করবেন সেই এলাকায় সবাইকে নিয়ে কাজ করতে হবে। আর স্থানীয় সরকার মন্ত্রী জানালেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ভিত্তি করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এটা হচ্ছে দায়িত্ব হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনাদের কাছে তথ্য আছে কয়জন ইনফেক্টেড, কয়জন কোথায় কি অবস্থায় আছে এটা ওনারা জানেন এবং সেটা অনুযায়ী ওনারা পলিসিটা ঠিক করেন। আমরা হলাম যে অ্যালায়েন্স মিনিস্ট্রি হিসাবে আমরা ওনাদেরকে সাহায্য করব, অর্থাৎ বাস্তবায়ন করব। রাজধানীতে প্রথম কোনো রেড জোন হিসেবে গত 10 জুন থেকে 21 দিনের পরীক্ষামূলক লকডাউনে পূর্ব রাজাবাজার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা যাদের, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়েরই অন্তত 90 জন করোনা আক্রান্ত। সচিবালয়ের সুরক্ষিত পরিবেশে এতজন কর্মকর্তা কর্মচারী সংক্রমিতের ঘটনাকে অস্বাভাবিক মনে করছেন জনপ্রশাসন সচিব। তবে মন্ত্রীর দাবি, কাজের বিঘ্ন ঘটছে না এতে। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চিকিৎসা খাতে নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠছে হর হামেশাই। এই সময়টাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কিন্তু সেখানেই করোনার ভয়াল থাবা। সাধারণ ছুটির পর সচিবালয়ে কাজ শুরু হয় 27 এপ্রিল। 23 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে সরকারি কর্মচারীরা 5 থেকে 10 লাখ টাকা পাবেন। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগে 300 আর স্বাস্থ্য শিক্ষা বিভাগে জনবলের সংখ্যা 180 জন। তাদের মধ্যে 90 জনই এখন কোভিড রোগী। আমাদের তো বেশিরভাগ আরো 3 জন 4 জন আছে, ওরা আক্রান্ত, তারপরে ওই রুমে অফিস করে সবাই। গত সপ্তাহে একদিনে 20 জনের নমুনা পরীক্ষাতেই শনাক্ত হয়েছেন 18 জন। এক মন্ত্রণালয়ে এতজন আক্রান্ত হওয়ার ঘটনাকে স্বাভাবিক মনে করছেন না জনপ্রশাসন সচিব। এটা খুবই স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় সব আক্রান্ত হয়ে গেলে তো আমাদের স্বাস্থ্যসেবা কারা দিবে? কর্মকর্তারা তাহলে যথাযথভাবে নিজেদের কেয়ার নিচ্ছে না এবং স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলার কথা সেগুলো মানতেছে না। স্বাস্থ্যমন্ত্রী আক্রান্তের সংখ্যার কথা স্বীকার করে বলছেন, কাজ চালিয়ে নিতে সুস্থ থাকার বিষয়টি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। আছে এখানে পর্যায়ক্রমে, এটা তো একদিনে হয় নাই, গতকালে তো 20 জন হয়েছে, এইভাবে হয়েছে। কাজে এগুলা তো নাম ধরে ধরে বলতে পারবো না। আমাদের মন্ত্রণালয় থেকে বলেছে যে এই পর্যন্ত 90 জন আক্রান্ত। যারা অসুস্থ হয়ে যাচ্ছে তারা 1 মাসে আসতে পারতেছে না, 1 মাস কাজ বন্ধ। আমরা সুস্থ আছি, আমরা 1 মাস কেন, আমরা 1 ঘন্টার জন্য কাজে বিরতি হয়নি আমাদের। আক্রান্ত 90 জনের সংস্পর্শে আসা কর্মকর্তা কর্মচারীদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনার ভয়াবহ এই দুঃসময়ে পুরো দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব যাদের কাঁধে, তারা যখন ব্যাপক হারে আক্রান্ত হন তখন প্রশ্ন উঠে, সামনে থেকে নেতৃত্ব দেবেন কে? এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন এই সময় কতটা স্বাস্থ্যবিধি মেনে চলেছেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বিভিন্ন জেলার 94 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রকৃত উপকার ভোগীদের বঞ্চিত করে সুবিধা আত্মসাতের অভিযোগ রয়েছে এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এদের মধ্যে 30 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 64 জন ইউপি সদস্য রয়েছেন। এই জনপ্রতিনিধিদের ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। দুদকের অভিযোগ, ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নেতৃত্বাধীন যাচাই বাছাই কমিটির সুপারিশে
এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তাদের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাৎ, ভুয়া মাস্টার রোলের মাধ্যমে সরকারি চাল আত্মসাৎ, সরকারি 10 টাকা কেজি দরে চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রি, জেলেদের ভিজিয়ে ফের চাল আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গাজীপুরে করোনার ভয়কে ছাপিয়ে যাচ্ছে পোশাক শ্রমিকদের চাকরি হারানোর শঙ্কা। নেগেটিভ রিপোর্ট ছাড়া কাজে যোগ দিতে দেয়া হচ্ছে না, কিন্তু সনদের জন্য ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন শ্রমিকেরা। নমুনা দিতেও লেগে যাচ্ছে অন্তত 1 সপ্তাহ। গাজীপুর থেকে আরো জানাচ্ছেন রাজিবুল হাসান। সর্দি কাশি হওয়ায় 3 দিন ধরে নমুনা পরীক্ষার জন্য ঘুরছেন, কিন্তু দিতে পারেননি। প্রতিদিন নগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা দিতে ভিড় করছেন শত শত শ্রমিক। দিনের পর দিন ঘুরে যেমন নমুনা দিতে পারছেন না, তেমনি কাঙ্ক্ষিত রিপোর্টও পাচ্ছেন না। এখানে আসলে বলতেছে যে আমরা নেগেটিভ যাদের আসে তাদেরকে আমরা জানাই না বা কাগজপত্র দিই না। তারা বলে যে গার্মেন্টসে কি চাকরি বাঁচানোর জন্য সার্টিফিকেট নিতে আসেন না করোনা থেকে বাঁচার জন্য আসেন, মানে আমাদের যে করোনা হয়েছে ওটা ওরা বিশ্বাস করে না। ভুক্তভোগীরা জানান চরম ভোগান্তির পর পরীক্ষায় নেগেটিভ এলেও মিলছেন না স্বাস্থ্য বিভাগের সনদ, আর করোনা মুক্তের সার্টিফিকেট নিতে না পেরে চাকরি হারানোর শঙ্কায় শ্রমিকরা। সার্টিফিকেট ছাড়া আমাকে গার্মেন্টসে ঢুকতে দেয় না। মুখের কথাই তারা অফিসে বোঝে না, তার প্রমাণ। গাজীপুরের সিভিল সার্জন স্বীকার করে বললেন, নেগেটিভ সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই দেওয়া সম্ভব হচ্ছে না। তার কাজে যোগদান করার জন্য দরকার হয়, কিন্তু সেটা তো আমাদের কাছে না আসলে তো আমরা দিতে পারি না। শ্রমিকদের কাছে অযথাই যাতে কারখানা কর্তৃপক্ষ করোনা সার্টিফিকেট না চায়, বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শিল্প মালিকরাও যেন কোনো শ্রমিকের কাছে এইভাবে প্রবেশ পথে যেন তার করোনা নেগেটিভ সার্টিফিকেট তারা না চায়, এই বিষয়টি আমরা অবশ্যই জোর দেব। তবে বিজিএমইএর এই পরিচালকের দাবি, শ্রমিকদের কাছ থেকে করোনা নেগেটিভের সার্টিফিকেট সংগ্রহের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোন লোকের করোনা টেস্ট ছাড়া আমরা ফ্যাক্টরি ঢুকাবো না, এই ধরনের কোনো জিনিস আমাদের সংগঠন থেকে বলা নাই। যদি টেস্ট করতে হয় আমার ওয়ার্কার, সেটা আমার করাইতে হবে। জেলায় করোনায় আক্রান্ত 3189 জন, আর মৃত্যু হয়েছে 34 জনের। এখানে করোনা টেস্টের জন্য সরকারিভাবে 2টি ও বিজিএমইএর একটি পিসিআর ল্যাব রয়েছে। করোনা মহামারীতে চারদিকের অর্থনীতি সংকুচিত হয়ে পড়ার এই সময়েও গাজীপুরে চালু রয়েছে 1,500-এরও বেশি পোশাক কারখানা। এসব কারখানায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় 15 লাখ শ্রমিক। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেফতার আরিফুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর তিতুমির কলেজে স্থাপিত কোভিড বুথে চলত নানা অসামাজিক কাজ। ঘটেছে কলেজের কর্মচারীদের উপর চড়া হওয়ার ঘটনাও। রিমান্ডে পুলিশের সঙ্গেও অসদাচরণ করেন তিনি। আরও জানাচ্ছেন তোহা খান তামিম। এভাবেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান কোভিড পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের প্রধান আরিফুলের অনুসারীরা। তেজগাঁও থানায় জোর করে প্রবেশের চেষ্টাও করেন তারা। এদিকে রিমান্ডে থাকা অবস্থায় মাদক দাবি, ভাঙচুর সহ নানা অভিযোগ উঠেছে আরিফুলের বিরুদ্ধে। হাজতখানায় তার সাথে যেই থাকে তারই মারপিট করে। একা থাকার পরও সে ওই যে আমাদের সিসিটিভি, তারপরে আমাদের ফ্যান, টেবিল ফ্যান সব সে ভেঙে ফেলছে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আরও কয়েকটা মামলা আমাদের কাছে আসছে, এটাও আমরা তো রিমান্ড চাইব। অন্যদিকে অর্থ জালিয়াতির দায়ে আরিফুলকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী। গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি। গুলশান থানা এবং শেরেবাংলানগর থানা ওখানেই যেটি করা আছে ওখানে খোঁজ নেন। আমি এই প্রসঙ্গে আর কিছু বলতে চাচ্ছি, কিছু স্বাস্থ্যকর্মীর প্রতি এরকম এবং মেয়েদের শ্লীলতাহানি বা এরকম কিছু অন্যায় ধরে, তখন আমি এটা সহ্য করতে পারিনি। আমাকে খবর দিয়েছে, আমি গিয়েছি, তো সবকিছু বিবেচনা করেই চলে এসেছে। করোনাকালে সময় যখন মানবিকতার নিদর্শন রাখছে, ঠিক তখন জেকেজি নামের প্রতিষ্ঠানটি করোনার টেস্টিং বুথ বসিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের সাথে করেছে প্রতারণা। কলেজের ছাত্রছাত্রী এবং কর্মচারীদের অভিযোগ, এখানে করোনার টেস্ট তো হয়নি, বরং দিনের পর দিন করেছেন অসামাজিক কার্যকলাপ। তিতুমির কলেজের কর্মচারী শাহাবুদ্দিন বলছিলেন তার উপর হামলার কথা। অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আঘাত সইতে হয় অন্য কর্মচারী ও শিক্ষার্থীদেরও। আরিফুল আর আগে তেমন একটা কিছু হয়েছিল না, আরিফুল আর পরে এই এমডি নিজে সিও আমি দৌড় আমার কোপটা পড়ছে। বেড়া দিছে, বুথ বানাইছে 1 2 3 4, মানে মানুষের নমুনা নেওয়ার জন্য কিচ্ছু করে না। আমাদের ক্যাম্পাসটা তারা ওই বাইজিখানার মতো ইউজ করছে। এখানে নাচ গান এবং তাদের জৈবিক শারীরিক চাহিদার জন্য যা কিছু করা দরকার এখানে তাই করছে। প্রতারণার 2 মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে আরিফুল চৌধুরীকে জেল হাজতে পাঠান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা,
এরপর লাখ টাকা উত্তোলনকারী গ্রাহককে টার্গেট করে নাটকীয় কায়দায় মোটর বাইকে ছিনতাই করছে একটি চক্র। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চট্টগ্রামে 6 জনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র, গুলি ও 2টি মোটরসাইকেল। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 16 জুন নাসিরাবাদ এক্সিম ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিল কয়েকজন যুবক। এই সময় 2টি মোটরসাইকেল বারবার ব্যাংকের আশেপাশে ঘুরছিল, আবার ফুটপাত দিয়ে সাধারণ মানুষের বেশে হাঁটাচলাও করছিল তারা। এই সময় ফারুক নামে এক ব্যক্তি ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে বের হয়ে আসেন। দুপুর 1টায় বন্দর এলাকায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ঠিক করলে পিছু নেয় সংঘবদ্ধ ডাকাত দলের চক্রটি। কোতোয়ালি থানাধীন জমিতুল ফালা পশ্চিম গেটে আসলে 2 মোটরসাইকেল সিএনজির গতিরোধ করে। অনেকটা ফিল্মি কায়দায় এই সময় 5 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে শনিবার ভোররাতে কর্ণফুলী ও ওয়াসার মোড়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতার করে। 7 জন ছিল, 7 জনের ভিতর 6 জনকে আমরা আটক করেছি এবং এই ডাকাতিতে ব্যবহৃত 2টি মোটরসাইকেল সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মূলত ছদ্মবেশে বিভিন্ন ব্যাংকের সামনে ঘোরাফেরা করে সংঘবদ্ধ চক্রটি। এই সময় টার্গেট করা ব্যক্তিকে অনুসরণ করে তারা। ব্যাংক থেকে কেউ টাকা নিয়ে বের হলেই তাকে টার্গেট করে সুযোগ বুঝে টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন এলাকার এখানে সীতাকুণ্ড লোক আছে, ফটিকছড়ির আছে, আনোয়ারার আছে, কর্ণফুলীর আছে, বিভিন্ন অঞ্চল থেকে এরা সংগঠিত হয়ে ডাকাতিগুলো সংগঠন করে। নগরীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামিদের নামে বেশ কয়েকটি চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।